আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইন্ডেক্স আলোচনায় যদি বলি তাহলে প্রায় 3 পয়েন্টের মতো মাইনাস 2.93 ইন্ডেক্স মাইনাস করলো আজকে। 482 কোটি টাকার লেনদেন, অ্যাডভান্স 149টা, ডিক্লাইন 186টা, আনচেঞ্জ 58টা। 1 মিনিট যে চার্ট ছিল সে অনুযায়ী মার্কেট সেল ছিল, মানে ইন্ডেক্স মাইনাস হয়েছে এই জন্যই যে সেল তা না, মার্কেট কিন্তু সেল ছিল আজকে 1 মিনিট চার্ট অনুযায়ী। টপে ফার্স্ট প্রাইম, ডিবিএস ফার্স্ট প্রাইম, ফর দ্য লাইফ। টপে আজকে মিউচুয়াল ফান্ডগুলো গতকালকে এবং আজকে খুবই ভালো করছে। এর আগে জেনারেল ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্স ভালো করছে। আশা করি খুব দ্রুত ব্যাংক সেক্টরটাও ভালো করবে, যেহেতু ডিভিডেন্ড অলরেডি দেওয়া আরম্ভ হয়ে গেছে, ঘোষণা আরম্ভ হয়ে গেছে। আশা করি যে কোনো মুহূর্তে ব্যাংকে একটা মুভমেন্ট আসবে। আর আমার এখানে অনেকে আছে রূপালী ব্যাংক কিনছেন। আমি এ বিষয়ে শুধু আপনাদেরকে একটা কথা বলি, আমি গতকালকে ব্যাংকটা নিয়ে ভিডিও দিয়েছিলাম। আমি আজকে সারা দিনেই এই ব্যাংকটা আমার অবজারভেশনে রাখছি, রূপালী ব্যাংক। মানে ইচ্ছাকৃতভাবে জাস্ট মানে নিচে ফালাইতে হবে স্টকটাকে, এই জন্য ফালাচ্ছে। এখন আপনারা যারা ফ্যানেক্ট হয়ে যাচ্ছেন তারা হয়ে যাচ্ছেন, কিন্তু এত ফ্যানেক্ট হওয়ার কিছু নাই। কোনো স্টকের 10% পর্যন্তই যদি আপনার লস না হয় তাহলে এটাকে আপনি লস হিসেবে ধরতে পারেন না, কারণ একটা স্টক 10% বাড়তে পারে একদিনে। সুতরাং একটা স্টক যদি 10% কমে যায়, তারপরে হয় আপনি অ্যাভারেজ করবেন অথবা আপনি একটা সিদ্ধান্তে যাবেন। কিন্তু রূপালী ব্যাংক আমি 5টা ওয়ার্কিং ডেজে দেখছি, 4-5টা ওয়ার্কিং ডেজে সে 5% বা 6% পর্যন্ত কমছে, এবং সে আপনি কিন্তু এর ভিতরে কিন্তু সেল দিলে সে কিন্তু শেয়ার কালেকশন করে নিয়ে যাচ্ছে। এমন না যে সে শুধু সেলে দিচ্ছে আর আপনি শেয়ার দিচ্ছেন, সে নিচ্ছে না। আপনি যদি যেই রেটে দিতেন গত 3-4 দিনে, 3-4টা ওয়ার্কিং ডেজে রূপালী ব্যাংক কিন্তু সেটা নিয়ে নিত। তো সুতরাং আপনারা অযথা ফ্যানিক্ট হবেন না। যে কোনো স্টকে 10%, 15% এগুলো কমতেই পারে। এটা বাজার, এটা মার্কেট। এখানে যেমন রিস্ক আছে, গেইনও আছে। আপনি গেইনও করতেছেন কোনো স্টক দিয়ে, আবার কোনো স্টকে আপনাকে নিচে পড়বে, ওটাকে অ্যাভারেজ করার সিস্টেমটা জানতে হবে। এই মার্কেটে যেটা সবচেয়ে বেশি লস হয় সেটা হচ্ছে শেয়ার কিনে একে তো টপে কিনে। রূপালী ব্যাংক টপে ছিলই না। রূপালী ব্যাংক গত 5 বছর, আমি গতকালকের ভিডিওতে বলছিলাম যে সে 19 টাকা 66 পয়সা পর্যন্ত আসছে। তো সুতরাং আপনারা অযথা টেনশন করবেন না, এখানে টেনশন করার কিছুই নেই। পড়লে পড়ুক, আরও পড়ুক, আপনি 20 টাকা পর্যন্ত দেখেন আসে কিনা। এরপর হচ্ছে লুজার হচ্ছে তাল্লু স্প্রিং, আর হচ্ছে সমতা লেদার বাড়ছিল কয়েকদিন, এখন লুজারে চলে আসছে। বেলুতে এসপি সিরামিক আজকে হল্টেড। ইন্ট্রাকো, উত্তরা ব্যাংক গতকালকে ডিভিডেন্ড ঘোষণা করছিল তারা 35%। আজকে উত্তরা ব্যাংকের নো লিমিট প্রাইস ছিল, চাইলে সে অনেক বাড়তে পারতো। ওই যে ব্যাংকে কোনো মুভমেন্ট নেই, এই জন্য সে বাড়ে নাই, মনে হয় 2-3% বাড়ছে, এরকম হবে মনে হয়। কিন্তু আজকে তার নন লিমিট প্রাইস 35% ক্যাশ এবং স্টক দিয়েছে, সে ভালো একটা স্টক দিয়েছে। কিন্তু তারপরও প্রাইস বাড়ছে, কিন্তু উত্তরা ব্যাংক অলরেডি 15-16%-এর মতো বেড়ে গেছে নিচ থেকে। 15-16%, আরও বেশি বেড়ে গেছে, 20%-এর মতো বেড়ে গেছে। যখন আমি উত্তরা ব্যাংক নিয়ে আজ থেকে 3-4 মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা আমার ভিডিও দেখলে নিচে পাবেন। 3-4 মাস আগে আমি ভিডিও দিয়েছিলাম, তখন উত্তরা ব্যাংক অনেকেই কিনছেন, আমিও নিজে 2-1জনকে কিনেছি। তো এখন ওনারা কিন্তু অলরেডি 15-20% প্রফিটে আছে। এই ধরনের স্টকে থাকতে হবে। আপনারা যারা রিস্ক ফ্রি স্টকে এন্ট্রি নিতে চাচ্ছেন তারা উত্তরা ব্যাংক এবং ইবিএল এদেরকে ফলো করেন। এই স্টকগুলো কী করছে, কোথা থেকে কোথায় উঠছে, কখন এন্ট্রি নিতে হবে, এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে। এরপর যদি আসি ভলিউমে, ইটিএল এর আগেও ভালো করছে কয়দিন, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, তারপরে যায় হচ্ছে ফুয়াং ফুড, এবি ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বিডি থাই, এটা হচ্ছে ভলিউমে। আর ট্রেডে হচ্ছে এআইএল, ফুয়াং ফুড, ইটিএল।
ইন্ডেক্স মুভার করে রাখছে ব্যাক্সমিকো ফার্মা 2.24, পাওয়ার গ্রিড 1.04, উত্তরা ব্যাংক 0.79। নেগেটিভ করে রাখছে ইন্ডেক্স লাফাজ হোলসিম 1.14, বিকন ফার্মা 0.90, আইসিবি 0.73। মূলত ইন্ডেক্সটা মাইনাস হয়েছে, কিন্তু দু একটা ব্যাংক কমছে, তো এই কারণে ইন্ডেক্স তা না হলে আজকে মাইনাস হতো না, কারণ মিউচুয়াল ফান্ডগুলো ভালো করছে আজকে। কিন্তু আমি যদি ক্যান্ডেল নিয়ে বলি, মার্কেটের প্রাইস এবং মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু কিন্তু একই জায়গায়, আজকেও একই জায়গায়। গতকালকে যে জায়গায় মার্কেট ছিল, আজকে কিন্তু সেই জায়গায় মার্কেট 5207, 5207। গতকালকেও 5000 এখানেই ছিল, মুভিং অ্যাভারেজ যেখানে ছিল মার্কেটে সেখানে ছিল। মার্কেটের কিন্তু আজকে কোনো কিছুই হয় নাই, বাড়েও নয় কমেও নয়, একই জায়গায় আছে মার্কেট। এটা হচ্ছে মূল বিষয় আজকের মার্কেটের, যে মুভিং অ্যাভারেজ একই জায়গায় আছে। তো ওভারঅল আজকের মার্কেটটা ঈদের আগের মার্কেট, আমি এখন যে অবস্থায় আছে আমি এটাকে পজিটিভ বলবো। মানে ঈদের আগের হিসাবে, ঈদের আগে মার্কেট হিসেবে আমি মোটামুটি একটু পজিটিভভাবে দেখি, যেহেতু কিছু শেয়ারের প্রাইস মুভমেন্ট হচ্ছে, এটাকে আমি পজিটিভভাবে দেখি। আরেকটা বিষয় হচ্ছে, আমি তো ভিডিও দিয়েছিলাম যে এনবিআর এর সাথে নিউজ যদি বলি, এনবিআর এর সাথে তো ডিএসসি এবং ডিবিএ ব্রোকারেজ হাউস অ্যাসোসিয়েশন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের কর্মকর্তারা বসছে। তো সম্ভবত এনবিআর একটা বিষয় ছাড় দিছে, সেটা হচ্ছে ব্রোকারেজ হাউসগুলোর যে কমিশন, ওটা মনে হয় কিছুটা কমাতে পারে। আর কিন্তু 50 লক্ষ টাকার উপরে যে 15% ট্যাক্স দিতে হবে, সেটা কমাবে না। সেটা ডিএসসির চেয়ারম্যান যিনি মুমিনুল ইসলাম, উনি এনবিআরের চেয়ারম্যানের কাছে বলছে, ভালো করে ওনাকে ওয়াশ করে দিয়েছে। উনি মোটামুটি চুপ মারে গেছে। উনি অনুরোধ করছে পরবর্তীতে যে 10% করে 15% থেকে কমিয়ে 10% করা যায় কিনা। তো এটা আমি মনে করি যা আছে পজিটিভ আছে। আর নিউজ হচ্ছে ব্যাঙ্কগুলার ডিভিডেন্ড ডিক্লেয়ার শুরু হয়ে যাবে, এটা একটা বিষয়। আর ব্যাংকের ক্যাশ ডিভিডেন্ডের যে বিষয়টা, সেটা 25 সাল থেকে আবারও বলে, বারবার বলে প্যানিকড হবেন না। চাইলে কোনো ব্যাংক, এই যে ব্যাংকগুলো এখন এবার কি বলে স্টক ক্যাশ ডিভিডেন্ড দিতে পারবে না আপনারা মনে করতেছেন, এটা হচ্ছে 25 সালে দিতে পারবে না। এবার চাইলে তারা 1-2%, 3% ক্যাশ ডিভিডেন্ড দিয়ে বি ক্যাটাগরিতে তাদের শেয়ারকে রাখতে পারে, কোনো সমস্যা নেই। বিশেষ করে আইএফআইসি ব্যাংক আছে, এবি ব্যাংক আছে, ইউনিয়ন ব্যাংক আছে, গ্লোবাল ইসলামী ব্যাংক আছে, রূপালী ব্যাংক আছে, এরকম আরও কয়েকটা ব্যাংক আছে। আমি গতকালকে দিয়েছিলাম ভিডিও, আপনারা দেখে নেবেন। তো এরা 1-2%, এরা তো তেমন একটা ডিভিডেন্ড দেয় না। এখানে যারা আছেন এই ব্যাঙ্কগুলোতে, ওনারা কেউ ডিভিডেন্ডের আশায় কিন্তু এই শেয়ারগুলো কিনেন না, ওনারা ট্রেড করার জন্য কিনছেন। ট্রেডিং শেয়ার খুব দ্রুত নিচে পড়তে পারে, খুব দ্রুত আপ মুভমেন্টে যেতে পারে। এখন এত ফ্যানিকড হয়ে গেলে তার হবে না, একটু ওয়েট করতে হবে, ধৈর্য ধরতে হবে, সাপোর্ট জোন খুঁজতে হবে, অ্যাভারেজ করতে হবে। সহজ কথা হচ্ছে এটা। এই হচ্ছে মার্কেটের বিষয়। আজকের মার্কেট টোটালি আমি মনে করি মোটামুটি, মানে মন্দের ভালো আমি যেটা বলবো সেটা। মার্কেট এখনও কোনো মানি ফ্লো নাই, মার্কেট আগের মতোই আছে। হয়তো কেউ প্রফিট করতেছে, কেউ লস করতেছে, কিন্তু মার্কেটের যে ওভারফ্লো, মানে মানি ফ্লো যেটা, এক ভাই ওই দিন বলছিল আমাকে, আমার মনে নাই কোন ভাই যেন বলছিলেন, যে ভাই ওনাকে তো অনেক কিছু করে ফেলছে পুঁজিবাজারে ইনভেস্ট করে। এটা করছে 2008 থেকে 10-এ, এরপর 10 থেকে আজকে 25 সাল, 10 থেকে 25 সাল কত বছর হয়? 20-15 বছরে, 15 বছরে গাড়ি বাড়ি সব আবার বিক্রি করে ফেলতে হয়েছে। সুতরাং এই মার্কেটটা একটু ভয়ঙ্কর মার্কেট। এই মার্কেটে প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড সিদ্ধান্ত চেঞ্জ করতে হয়। তো সুতরাং আপনারা, মানে এখানে এসে অনেক টাকা হয়ে যাবে, এই চিন্তাটা বাদ দিতে হবে। অন্যান্য ব্যবসার মতোই ওই 10 টাকা 20 টাকা প্রফিট করে যে মাল সেল দেন, এখানেও ওই 50 পয়সা, 60 পয়সা, 1 পয়সা, 10 পয়সা লাভ হলে ছেড়ে দিতে হবে, অন্য কোনো বিকল্প নাই। আর এর বাইরে আমি অন্য একটা বিষয়ে কথা বলবো, আমার এই কথাটা আপনারা একটু শুনবেন এবং আপনারা অনুধাবন করবেন। আমি এটা অন্য একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের ধর্মীয় একটা বিষয়। সেটা গত 2 দিন ধরে ইসরায়েল ফিলিস্তিনে প্রধানমন্ত্রী সহ প্রায় 500 লোকের মতো শাহাদাত বরণ করেছে তাদের হামলায়। ইসরায়েলের এই নগ্ন হামলায় অনেক শিশুরা মারা গেছে, অনেক শিশু মারা গেছে, অনেক বৃদ্ধ মারা গেছে, অনেক মহিলা মারা গেছে তাদের এই হামলায়, ইসরায়েলের হামলায়। আসলে ইহুদি এমন একটা জাতি, তারা কখনো আমাদের নবীজি, আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমি বলতেছি, মুসলিম আমরা যেহেতু মুসলিম, এই রমজান মাসে
আজ থেকে 1400 বছর আগে আমাদের নবীজি বলে গেছিলেন, ইহুদিরা হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু, তাদের সাথে কখনো চুক্তি করবা না, কারণ তারা চুক্তি ভঙ্গ করে। এই ইহুদিরা কিন্তু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চুক্তি করে কিন্তু চুক্তি ভঙ্গ করছিল। আমরা জানেন, যারা পড়াশোনা করছেন বা যারা ধর্ম সম্পর্কে জ্ঞান আছে তারা জানেন। ইহুদি সম্পর্কে নবীজির এই ভবিষ্যৎবাণী 1400 বছর আগে উনি করে গেছে যে ইহুদিদের সাথে কখনো চুক্তি করবে না, তারা তোমাদের প্রকাশ্য শত্রু। এই কিছুদিন হলো আমেরিকা সহ ইসরায়েলিরা কিন্তু ইহুদি, পৃথিবীতে একমাত্র ইহুদি রাষ্ট্র হচ্ছে ইসরায়েল। তো আমেরিকা সহকারে অন্যান্য মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, সৌদি আরব সহকারে এই যুদ্ধবিরতিটা করছে ফিলিস্তিনিদের সাথে। সেই যুদ্ধবিরতিকে তারা ভঙ্গ করে গত 2 দিন ধরে তারা বিমান হামলা করে প্রায় 450 নারী, শিশু এবং তাদের প্রধানমন্ত্রী সহ নিরপরাধী মানুষগুলোকে হত্যা করেছে। 1400 বছর আগে নবীজি যে চুক্তি ভঙ্গের কথা বলে গেছে, 1400-1500 বছর পরে আজকে সেটা তারা আবারও প্রমাণ করে দিল এই ইহুদি জাতি। এবং নবীজি কিন্তু অন্য কোনো জাতির কথা বলে না, অন্য কোনো ধর্মের কথা বলে না, শুধু ইহুদিদের কথা বলছে যে এরা তোমাদের প্রকাশ্য শত্রু। আপনারা সবাই যেমন গতকাল রাতে আমি একটা দেখলাম যে একজন মুয়াজ্জিন ফজরের আজান দিচ্ছেন, ফিলিস্তিনের একজন মুয়াজ্জিন, উনি কান্না জড়িত কণ্ঠে ফজরের আজান দিচ্ছেন। শুধু ওই জায়গায় আমি অথবা আপনি আমরা যারা আছি বাংলাদেশে, আমার যারা ভিডিও শুনতেছেন, ওখানে এই 2 দিনে কারো বাচ্চা মারা গেছে, দুধের শিশু মারা গেছে, 3-4 বছরের বাচ্চা মারা গেছে। ওই জায়গায় শুধু আপনি আপনাকে চিন্তা করেন, আমি আমাকে চিন্তা করি, আমার বাচ্চাকে চিন্তা করি, আপনি আপনার বাচ্চাকে চিন্তা করেন, আপনি দেখবেন নিজেই অস্থির হয়ে যাবেন। আমরা এখানে কত শান্তিতে আছি, কত কিছু, এই রমজানে তারা, একে তো রমজান, তার উপর তারা যুদ্ধ, বাচ্চাদের মৃত্যু, ছোট ছোট বাচ্চাদের মৃত্যু। আপনি শুধু একবার কল্পনা করেন, এটা আপনার সাথে যদি হয় কেমন হবে, আমার সাথে যদি হয়, আমি কল্পনা করি কেমন হবে। আপনারা সবাই ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করবেন, যারা মারা গেছে তারা যাতে শহীদি দরজা আল্লাহ যাতে তাদেরকে দেয়, আর যারা এখনও বেঁচে আছে এই জালিমের হাত থেকে যেন আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করে। রমজান মাস আপনারা প্রত্যেকে নামাজ পড়ে তাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।